পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরাফ পালিয়ে গেছে আপু। কথাটা বলতে বলতে হাঁটুতে দু হাত রেখে হাঁপাতে থাকে আফরা। মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে সে। বুকের ওঠানামা একেবারে কমে এলে সোজা হয়ে দাঁড়ায়। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। সন্ধে প্রায় হয়ে এলো। এখন না বের হলে রাত একটু বেশি গভীর হবে। মনিরা অনেকবার থাকার কথা বলেছিল, তবে আফরা বারবার নাকচ করে দিয়েছে। মিহির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গেট পেরিয়ে কেবল বাইরে বেরিয়েছিল। কয়েকজন প্রতিবেশীকে আরাফের ব্যাপারে আলাপ করতে শুনে ফেলে, আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে বাড়ির ভেতর। মিহিকে তখন খাইয়ে দিচ্ছিল মনিরা। কথাটা শোনা মাত্রই তার হাত থেমে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে আফরার দিকে তাকাতেই আফরা পরপর দুবার মাথা নাড়ে। কানে কথাটা কেমন ঝনঝন করে বাজে। মনের মধ্যে ভয়গুলো যেন চেপে বসেছে। আরাফ রাগের বশে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে মনিরা বুঝতে পেরেছে। তবে এখন তার কি করণীয়? তার সক্ষমতা খুব বেশি নয় তো। মানুষের সামনে গলা উঁচিয়ে কয়েকটা ছবি দেখিয়ে আরেকজনের হেল্প নিয়ে তো আপদ বিদায় করেছিল, কিন্তু এখন যে সেই আপদই তাদের জীবনে ঘূর্ণিঝড় নিয়ে আসবে, সামাল দিতে পারবে তো? যে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এত কঠিন পথে পা বাড়ালো সে মেয়ের ভবিষ্যৎ কি তার মতোই হবে? ভীত মুখশ্রীটা কেমন করুণ দেখাচ্ছে। আফরা এসে পাশে বসে, কাঁধে হাত রেখে ভরসা দেয়। এতটুকু ভরসায় যেন দরকার ছিল। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় মনিরা। মেয়ের দিকে তাকিয়ে মুখটা কঠোর করে নেয়। ষষ্ঠ ইন্দ্রিয়টা যেন তাকে সাহস দিচ্ছে, বারবার তাকে বলছে সে পারবে। মেয়ের জন্য হলেও তাকে পেতে হবে। মিহির মুখটা মুছে দিয়ে তাড়াহুড়ো করে আফরাকে উদ্দেশ্য করে মনিরা বলে উঠল, তোমার সাথে মিহিকে নিয়ে যাও আফরা, খুব দ্রুত, কেউ যেন দেখতে না পায়। মায়ের কথায় ভড়কে যায় মিহি। শক্ত করে আঁচল চেপে ধরে, কিছুতেই যাবে না সে। মনিরা অসহায় দৃষ্টিতে আফরার দিকে তাকায়। আফরা নিজেও মনিরার সিদ্ধান্তকে না মেনে বলে ওঠে, অসম্ভব আপু, আপনাকে ছেড়ে শুধু মিহিকে নিয়ে আমি যেতে পারবো না। গেলে তিনজনেই যাব, না হলে আজ আমি এখানেই থাকছি। তুমি বুঝতে পারছো না আফরা, তোমাদের উপর চরম রেগে আছেও, ক্ষতি করে দেবে। আমাকেও সাথে নিয়ে যাবে। চরিত্রহীন বুড়োটা যা কিছু করতে পারে। আপনি বিষয়টা বুঝতে পারছেন না আপু। আপনাকে একা পেয়েও ছেড়ে দেবে? এর বদল আমরা একসাথে থাকি, দুজন কনস্টেবল তো আছেই, আসলে একদম জবাই করব। মনিরা চুপচাপ কিছুক্ষণ ভেবে ঘর থেকে বের হয়ে গেল। ভেবেছিল এবার বুঝি একটু স্বস্তি মিলবে। তার হলো না। শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়িকে কাঁদতে দেখে মুখ বাঁকায় মনিরা। এই মহিলার আর কাজ নেই। কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, এত কাঁদার কিছুই হয়নি আম্মা, নরপশুটা মরে গিয়ে ভালোই করেছে। আপনি কেঁদে কেঁদে এবার আমার মাথাটা খারাপ করবেন না, দয়া করে আমার সাথে আসুন। আপনার কুলাঙ্গার ছেলে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে। সালেহা বেগম চমকে যায়। আকস্মিক চেঁচানোতে ভড়কেও যায় সে। আপনা আপনি কান্না থেমে যায় তার। চটজলদি কানে থাকা হাতটা নিচে নামাতে যেতেই হাতে থাকা ফোনটা ফ্লোরে পড়ে যায়। ছোট বাটন ফোনটা ঝনঝন শব্দ করে দুভাগ হয়ে যায়। মনিটার ভ্রুকুচকে আসে। একবার শাশুড়ির দিকে তাকায়, আরেকবার নিচে পড়ে থাকা ফোনের দিকে। বুঝতে পারে না ব্যাপারটা। নিচু হয়ে ফোনটা তুলবে তার আগে সালেহা বেগম ফোনটা তুলে লুকিয়ে ফেলে। মনিরার সন্দেহটা গাঢ় হয়। তবে কিছু জিজ্ঞেস করার আগে শাশুড়ির কথায় থেমে যায়। চলো, কোথায় যাবে চলো। মনিরা নড়ে না, চোখ ছোট ছোট করে সালেহা বেগমের দিকে তাকিয়ে থাকে। সালেহা বেগম ভীত মুখশ্রী নিয়ে হাঁসফাঁস করে। এমন তীক্ষ্ণ দৃষ্টি নিতে পারে না। বিছানায় বসে পড়তে মনিরা চমকে যায়। পা চালিয়ে এগিয়ে যেতে সালেহা বেগম জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন, আমাকে কিছু জিজ্ঞেস করো না মা, আমি বলতে পারবো না এখন, কিন্তু খুব তাড়াতাড়ি জানবে সবটা। আমি অপেক্ষায় থাকবো আম্মা, আপনি হাইপার হবেন না। আমি আর কিছুই জিজ্ঞাসা করব না। আমি আপনার বড্ড বিশ্বাস করি আম্মা। সালেহা বেগম নিবিড় দৃষ্টিতে মনিরার দিকে তাকান। আমি আপনাকে বিশ্বাস করি আমা। কথাটা কতটা ভরসা ছিল। সালেহা বেগম শক্ত হাতে মনিরের হাত আঁকড়ে ধরেন। ভরসা কণ্ঠে বলে ওঠেন, আমি তোমার বিশ্বাসের মান রাখবো মা। আমার মেয়ে আর নাতনির কোনো ক্ষতি আমি হতে দেব না। এমন সুন্দর একটা জীবন তোমাকে উপহার দেব। এতদিনের কষ্ট, যন্ত্রণা, হাহাকারগুলো সব প্রাপ্তির কাছে মিলিয়ে যাবে, হারিয়ে যাবে। মনিরার মনে আশার সঞ্চার হয়। ভবিষ্যৎ প্রাপ্তির কথা স্মরণ করেই খুশিতে দু চোখ চিকচিক করে ওঠে। শাশুড়ির হাতের সাথে মিলিত হাত দুটো ভরসার বাঁধনকে আরেকটু শক্ত করে। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি বৌমার এমন মুহূর্ত দেখে আফরার চোখ ভিজে আসে। বুকে কেমন ব্যথার সৃষ্টি হয়। না পাওয়া যন্ত্রণাগুলো অশ্রু হয়ে চোখ দিয়ে প্রবাহিত হয়। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় আফরা।
এ দুনিয়ায় চোখে জলের কোনো মূল্য নেই, না আছে ইমোশনের। বাঁচতে হলে লড়ে যাও। দরজায় পরপর দুবার টোকা দেয়। সারিহা বেগম ও মনিরা দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আফরা বাহিরে দাঁড়িয়েই বলল, আপু, আমাকে একটু বাইরে যেতে হবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর আমার সাথে আরও একজন আসতে পারে। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? মনিরা হেসে ওঠে। এই মেয়েটার সাথে কথা বলে সময়টা তার বেশ ভালো যায়। আফরার দিকে আস্তে আস্তে বলল, শোনো মেয়ের কথা, অসুবিধা হবে কেন? তুমি যে থাকতে রাজি হয়েছো এটাই তো আমাদের জন্য অনেক। সাবধানে যাবে কেমন? আফরা মাথা নেড়ে চলে যায়। এত মধুর কথা যেন তার সহ্য হয় না। তার সাথে কঠিন তিক্ত কথাগুলোই মানানসই। গেট পেরিয়ে বাইরে বের হয়ে চারপাশে নজর ঘোরায়। আজ বাইরে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না। হুট করে মীরার ফোন এলো। কড়া করে কিছু কথা শুনিয়ে বাড়ির বাইরে বের হতে বলল। বিপরীতে সে কিছু বলার সুযোগও পেল না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও তাকে বের হতে হলো। এখন মেয়েটারই খবর নেই। ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল তার। হাতে থাকায় জলদি ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে মীরা বলল, এগিয়ে আয়, বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। নিজের থেকে ফোন কেটে দেয় আফরা। ফোনটা ব্যাগে ঢুকিয়ে পা চালিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই মীরাকে দেখতে পায়। বাইকের ওপর শুয়ে শুয়ে পা নাচাচ্ছে, হয়তো গুনগুন করে গান গাইছে। বিরক্তি ফুটে ওঠে আফরার চোখে মুখে। মেয়েটাকে কতবার বারণ করেছে এভাবে বাইকের ওপর শুয়ে না থাকতে। তার কথা কানেই তুলে না। কাছে গিয়ে আফরা মীরার হাতে থাপড় বসিয়ে দেয়। কিছুটা ভয় পেয়ে উঠে বসতে গিয়ে নিচে পড়ে যায় মীরা। রেগে যায় সে। সহজ ভাষায় একটা গালি দিয়ে বলে ওঠে, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটিয়ে দেবো, বেয়াদব। ম্যানার শিখিসনি? এক লাথি দিব, তুই নিজেই ম্যানার্স শিখে যাবি। বাইকের ওপর এভাবে শুয়ে থাকতে বারণ করেছিলাম। বখাটেদের মতো ব্যবহার করিস, এসব আমার চক্ষুশূল, তুই জানিস। তারপরেও কেন? তোর অবাধ্য হতে ভীষণ ভালো লাগে। আমি যদি বখাটেদের মতো ব্যবহার করি, তুমি কম কিসে? আদিল মাহমুদের সাথে কেমন আচরণ করো জানি না আমি? আসছে সাধু সাজতে। তুই তো আরো নিম্নমানের বখাটে। প্রেম নিবেদন করলে যদি আমি বখাটে হয়ে যাই, তাহলে তো বলবো পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকা বখাটে। এরকম ট্যাগ পেতে মন্দ লাগে না। আফরার পাল্টা জবাবে মীরা মুখ বাঁকায়। নানা বাড়ির গল্প মামার কাছে করতে আসে এমন ভাব। মুখ বাঁকিয়ে বলে ওঠে, তোমার প্রেম নিবেদন নাকি ফাঁদ নিবেদন জানি না আমি। আমার সামনে ভুলভাল বকবি না। গুরুত্বপূর্ণ একটা কথা বলতে রেখেছি, সেটা বলি। আফরা মাথা নাড়ায়, তবে তার দৃষ্টি মীরার দিকে নেই। সে তো ঘুরছে কিছুটা দূরে দাঁড়ানো কালো গাড়িটার উপর। সারাদিনের অপেক্ষা যেন আফরা শেষ হলো। তার কল্পনার বাইরেও এই লোক চালাক। না হলে জনসমাগমে না এসে ঠিক রাতের আধারে লুকিয়ে এসেছে। তবে আফরার প্ল্যান যে অন্যরকম। এই মুহূর্তে তার কাজই আদিল মাহমুদের কাজে বাধা সৃষ্টি করা। মীরা কেবলই তার কথাটা বলতে যাচ্ছিল। আফরা মীরার কথা না শুনেই দৌড় দেয়। এক দৌড়ে কালো গাড়িটার সামনে গিয়ে থামে। ভেতরে উকি দিয়ে দেখে কেউ নেই। আশেপাশে তাকায়, না, মানুষটা ছায়াও দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করে, ফলাফল শূন্য। হুট করে গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। চমকে দেওয়া যাক, আফরার কাজ দূর থেকে দেখে মীরা রেগে ফেটে পড়ে। তার কথা শোনার প্রয়োজন মনে করল না। সেও এর শোধ না নিয়ে ক্ষান্ত হবে না। মেয়েটাকে অতিরিক্ত বাড়তে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোয় লাথি দিয়ে রাগ প্রকাশ করে মীরা। কালো গাড়িটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বাইকে বসতে যাবে তার আগে টের পায় তার পিঠে কেউ শক্ত কিছু ঢিল ছুঁড়েছে। পিঠে আপনা আপনি হাত চলে যায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। সময় নিয়ে ব্যথা পাওয়া জায়গাটায় হাত দিয়ে ডলে। বাইক থেকে নেমে পেছনে ঘুরতেই এতক্ষণে রাগের সীমানাটা যেন বেড়ে যায়। এই লোকের জন্যই আফরা তাকে ইগনোর করছে। চেঁচিয়ে বলে ওঠে, ঢিল মারলেন কেন অশুভ ছেলে? গম্ভীর মুখশ্রী নিয়ে মীরার ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে আছে আদিল। অসভ্য বলায় রাগ হয়নি তার। মীরার প্রশ্নে উত্তর দিতে বলে ওঠে, আপনি আমাকে ঢিল মেরেছেন, আমি আপনাকে ঢিল মেরেছি। সদবোধ, অসভ্য মেয়ে। অসভ্য বলায় দ্বিগুণ ক্ষেপে যায় মীরা। সে কখন ঢিল মারল? তীরে যেতে যেতে বলে ওঠে, আপনি কাকে অশুভ বলছেন? আপনার সাহস তো কম না? ঢিল দেওয়া যদি আমি অসভ্য হই, আপনি নিশ্চয় আলাদা নয়। গলা নামিয়ে কথা বলুন। আদিল মাহমুদের সাথে কি এমনভাবে কথা বলে সাহস করে না? যে সাহস করে তার জীবনের বাতি নিয়ে বেঁচেতেও সময় লাগে না।
রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে মীরা। আদিলের হুমকি যেন তার কানেই পৌঁছাচ্ছে না। যদিও সে বুঝতে পেরেছে ভুলটা তার, রাস্তা খালি আছে নাকি না দেখে ইট ছুঁড়েছে, তবে সে স্বীকার করতে নারাজ। আদিল মাহমুদের সামনে তো নিজেকে আরও দুর্বল প্রমাণ করা যাবে না। দ্বিগুণ চেঁচিয়ে বলল, আমি না হয় না দেখে দিয়েছি, তাই বলে আপনি জিজ্ঞেস না করেই ঢিল ছুড়বেন? বলি, ঘরে মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আদিল এবার রেগে যায়। আফরা ইবনাত মেয়েটার পর এই মেয়েটা তার সামনে এমন উঁচু গলায় কথা বলছে। যদিও সে এরকমটাই আশা করেছিল, আফরার বিশেষ বান্ধবী বলে কথা, তবে কেন জানি মেনে নিতে পারছে না। ইচ্ছে করে ঠাস করে চর বসিয়ে দেয়। মীরা স্তব্ধ হয়ে যায়, গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আদিল হাত উঁচিয়ে কিছু বলবে তার আগে মীরা পাল্টা থাপ্পড় মারে। পরিবেশ থমথমে হয়ে যায়। আদিল হেসে ওঠে। মীরার মতো গালে হাত সে দেয়নি, তবে আঙ্গুল বাঁকিয়ে গাল ডলে দুবার। হেসে বলে ওঠে, মস্ত বড় ভুল করে ফেললেন। আপনি এবং আপনার বান্ধবী দেখছি একই ধাঁচের। তবে আদিল মাহমুদের সাথে লাগতে আসা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বয়স অল্প তো, ভুল হওয়াটাই স্বাভাবিক। আদিল মাহমুদের কাছে ভুলের ক্ষমা নেই। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস মীরা। আদিল হাঁটা ধরে। মীরা আর কিছু বলে না, তবে মনের মধ্যে জেদ চেপে বসে। কথায় না বুঝিয়ে নিজের সাহসের গতিটা মীরা অন্যভাবে বোঝায়। বাইকে উঠে সর্বোচ্চ স্পিড দিয়ে আদিলের কাজ ঘেঁষে সায় সায় করে চলে যায় সে। আদিল বিচলিত হয় না, বরং ঠোঁট বাঁকিয়ে হাসে। মনে মনে সাংঘাতিক যুগল দুইটা শব্দ বিড়বিড় করে। গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েই ভাবালিশ বলে ওঠে, আপনার চাইলে এর থেকে দামি গাড়ি আমি আপনাকে গিফট করতে পারি, তাই বলে চুপি চুপি অন্যের গাড়িতে উঠতে হয়? হেলান দিয়ে বসেছিল আফরা। আদিলের কণ্ঠস্বর শুনে লাফিয়ে ওঠে সে। কথাটা যেন গ্রাহ্য করে না। আদিল যে তাকে আগেই দেখতে পেয়েছে বুঝতে বাকি থাকে না আর। নিজেও ভাবালেশ উত্তর দিয়ে হাসে। অন্যের বলছেন কেন? ভবিষ্যতে আপনার আমার কি আলাদা হবে নাকি? সবই তো আমাদের। আদিল গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করতে করতে বলল, আমি আপনাকে সারা দিন আজ খুঁজেছি ওই বাড়িটায়। অবাক হয়েছিলাম জানেন, আশরাফ উদ্দিনের ছেলে এত বড় হত্যাকাণ্ড, তার উপর আপনাদের কেনা পুলিশ অফিসারের মৃত্যু, আর আপনি নেই। মানতে কষ্ট না হলেও ভাবাচ্ছিল। এই দেখুন, এখন ভাবাভাবিটাও চলে গেল। আপনাদের একটু হলেও মন আছে বলতে হবে, সহানুভূতি দেখাতে চলে এসেছেন, সেটা হোক চুরি করে। জবাব আসে না। আদিল মন দিয়ে গাড়ি চালায়। আফরার বাড়ির সামনে গাড়ি থামিয়ে মুচকে হাসে। দরজা খুলে দিয়ে বলে ওঠে, আদিল মাহমুদের জীবনে সহানুভূতি বলে কোনো শব্দ নেই। সে নিজের লাভ স্বার্থ ছাড়া এক পাও বাড়ায় না। সেখানে আশরাফুদ্দিনের মতো মানুষকে, যে আমার জীবনে কোনো প্রভাব ফেলতে অক্ষম, তাকে নিয়ে ভেবে মস্তিষ্কের জ্বালা বাড়ানো আদিল মাহমুদের সাথে যায় না। এই যে আপনাকে রেখে গেলাম, এর মধ্যেও স্বার্থ রয়েছে। ঠিক সময় মতো টের পাবেন। আপনাকে মেরে টুকরো টুকরো করলেও যে উদ্দেশ্যের কথা আপনার মুখ থেকে বের হবে না, সে উদ্দেশ্যে আমি আপনার সাথে থেকে বের করব। কথাটা বলে আফরার কাঁধে হাত রাখে আদিল। আফরা শান্ত দৃষ্টিতে আদিলের চোখে চোখ রাখে। কোনো রকম ভঙ্গিমা প্রকাশ না করে আদিল ধাক্কা দিয়ে গাড়ির বাইরে ফেলে দেয় আফরাকে। আফরা ব্যাপারটা বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। ততক্ষণে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, জামা কাপড়ে ধুলো চিকচিক করছে। রক্তচক্ষু নিয়ে আদিলের দিকে তাকাতেই আদিল গা জ্বালানো হাসি দিয়ে তাচ্ছিল্য কণ্ঠে বলল, গাড়ি ছোটায়। আফরা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। উন্মাদের মতো এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে থাকে, পায় না। বিশ্রী একটা গালি দেওয়ার আগেই কেউ তার দিকে ইটের টুকরো বাড়িয়ে দেয়। আফরার সাথে সাথে হাতে তুলে নেয়। কিছুটা দৌড়ে গিয়ে ঢিল ছুঁড়ে মারে। আঁকাবাঁকা সরু রাস্তা হওয়ায় আদিল বেশি পথ যেতে পারেনি। অনায়াসে যে কেউ দৌড়ে ধরতে পারবে, সেখানে ঢিল তো অনেক। ঝনঝন শব্দ করে পেছনের কাঁচ ভেঙে যায়। আফরার ঠোঁটের ভাঁজে পাল্টা অপমান করতে পেরে জয়ের হাসি দেখা যায়। গাড়ি থামে। আদিল দরজা খুলে উকি দিতেই আফরা চিৎকার করে বলে ওঠে, আমার স্থানটা নিশ্চয় বুঝে গেছেন। আপনাকে এভাবে ভাঙার, ও সরি, আপনাকে আপনার ভাঙাচোরা দিলটা জোড়া লাগানোর জন্যই হয়তো আফরা ইবনাত সৃষ্টি হয়েছে। টাটা। আফরা ফ্লাইং কিস ছুড়ে দেয়। পাশে থাকা মীরা খিলখিল করে হেসে ওঠে। দুই বান্ধবী হাতে হাত রেখে বাড়ির ভেতর চলে যায়। আদিল গাড়ি থেকে নামে না, ওভাবে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যায়। বড়সড় এক পরিকল্পনাও এঁটে ফেলে। দূর থেকে যুদ্ধ আর কতদিন। এবার প্রতিপক্ষকে সামনাসামনি কাছাকাছি রাখা যাক, খেলাটা বেশ জমে যাবে। রাত 9টা। বেশ রাত হয়নি। নুরুল আলম সিদ্দিকী সবে কোয়ার্টারে ফিরেছেন।
ছেলেকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে তিনি হাসলেন। প্রিয়জনের জন্য না খেয়ে বসে থাকা দৃশ্যগুলো ভয়ঙ্কর সুন্দর। কতটা ভালোবাসা মেশানো মুহূর্তগুলো। তিনি এগিয়ে গিয়ে ছেলের পাশে বসলেন। সে জানে এখনই ছেলে তার রাগ করবে, দুটো কথাও শোনাবে। সে তো ইচ্ছে করে এমন করে। ছেলের বকাগুলো শুনলে মনে হয় তার অতি প্রিয় মানুষটা বুঝি আবার তার ছেলে রূপে ফিরে এসেছে। তারই তো প্রতিচ্ছবি দেখতে পান তিনি। নুরুল আলম সিদ্দিকের ভাবনার মতো কোনো কাজই করল না আফিফ, বরং শান্তস্বরে বলল, তুমি যেটা চাইছো সেটা আজ হবে না। ছুটি মঞ্জুর হলে তবেই এসব হবে। নুরুল আলম সিদ্দিকী উঠে পড়েন। কোনো জবাব দেন না, নিজের ঘরে চলে যান। আফিফ তাকিয়ে থাকে বাবা চলে যাওয়ার দিকে। সে জানে মানুষটা তাদের দূরে চলে যাওয়ার কথা মনে করে মন খারাপ করছেন। তবে আর কতদিন এমন বন্দি দশায় থাকবে? এবার একটু প্রাণ ভরে শ্বাস নিবে সে। মাকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিবে। ভাবতে ভাবতে নুরুল আলম সিদ্দিকীর আগমন ঘটে। চেয়ার টেনে বসতে বসতে বলে, 3 মাসের জন্য সম্ভব নয় আপু। কর্তৃপক্ষ 2 মাসের ছুটি মঞ্জুর করবে মনে হয়। তবে যে কোনো সময় ফোন মেল আসলে কাজে জয়েন করতে হবে। তোমাকে বলেছিলাম এই পেশা বেছে নিও না। দেশের সেবায় একবার সরকারিভাবে নিজেকে নিয়োজিত করলে নিজের পার্সোনাল সময় বলে কিছু থাকে না। দেশপ্রেম, দেশের মানুষের কথা চিন্তা করে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হয়। কখন না যুদ্ধের ডাক আসে। বাবার কথা সত্য, যুক্তি আছে জেনেও আফিফ চুপ থাকে না, বরং পাল্টা যুক্তি দাঁড় করিয়ে বলে ওঠে, আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, অন্য একজন রক্তে মাংসে করা মানুষকে কিভাবে ভালোবাসবো আব্বু? যে সরকারের কথা মতো নিজের জীবন ঝুঁকিতে রেখে এত এত মিশন কমপ্লিট করেছি, সেই সরকার যদি আমার ব্যক্তিগত সময়ের জন্য কিছুটা সময় না দিতে পারে, এমন সরকার দিয়ে আমি কি করব? এত এত পদবি, এত এত সম্মাননা দিয়ে আমার কি হবে যদি জন্মদাত্রী মাকেই ভালো রাখতে না পারি? আপনার কাছে দেশের মানুষ সবার আগে হলেও আমার কাছে আমার পরিবার আগে। স্বার্থপর দুনিয়ায় সাধারণ জনগণও গালি দিয়ে কথা বলতে ভুলে না। আমরা কেন চুপ থাকবো? ভাত মাখতে থাকা হাত থেমে যায় নুরুল আলম সিদ্দিকীর। কতটা বছর সে দেশের সেবায় নিয়োজিত আছে, না নিজেকে কখনো সময় দিয়েছে, না পরিবারকে সময় দিয়েছে। কিভাবে তার ছোট ছেলেটা বড় হয়ে তার পথ অনুসরণ করলো। সময় যেন এক ছুটে চলে গেল। ছেলেটা তার আদর্শে বড় হয়েছে, তবে একটা দিকই তার সাথে ভিন্ন। দেশের জন্য সে নিজেকে, পরিবারকে কোরবান করতে রাজি। তবে তার ছেলে পরিবারের জন্য নিজেকে কোরবান করতে রাজি। দেশের প্রতি হঠাৎ এত ক্ষোভ কেন তিনি বুঝলেন না। ছেলের ভেতরের সত্তাটা নাড়িয়ে দিতে বললেন, তুমি না একসময় দেশের জন্য দেশদ্রোহীর বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলে? নিজের সেনা বন্ধুদের সেফ রাখতে জ্ঞান থাকা পর্যন্ত লড়াই করেছো। তাহলে আজ এমন ক্ষোভের কারণ কি আপু? নাকি চাপা অভিমান হয়েছে বাবার প্রতি? আফিফ জবাব দিল না। পাতে পানি ঢেলে হনহন করে চলে গেল। নুরুল আলম সিদ্দিকী হাসলেন, তবে উঠলেন না। খাবার শেষ করে উঠলেন। কত কত মানুষ না খেয়ে থাকে, আর সে খাবার অপচয় করবে? কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছেলের ঘরের দরজায় দাঁড়ালেন। গলা উঁচিয়ে বললেন, আমার থেকে কিছু লুকোচ্ছ আপু? তুমি তো জানো না, আমার কাছে তুমি খোলা বইয়ের মতো। যেহেতু গোপন রাখছো, ধরে নিলাম অত্যন্ত ব্যক্তিগত বিষয়টা। নিজ থেকে বলার অপেক্ষায় রইলাম। যাই হোক, সরকার তোমাকে তোমার চাহিদা মতোই ছুটি দিয়েছে। শুধু বলবো, এমন কোনো কাজ করো না দেশের মানুষ সেনা সদস্যর শত্রু বলে মনে করে। আব্বু তোমাকে বিশ্বাস করে। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে আদিল। সময়টা এখন 10টার কাটায় পৌঁছেছে। নেত্রপল্লব বন্ধ, মুখশ্রী গম্ভীর, হাতে শোভা পাচ্ছে রিভলভার। ড্রয়িং রুম থেকে আসা এক চিলতে আলো এসে যন্ত্রটায় পড়ে চিকচিক করছে কেমন। হুট করে কেউ দেখলে গুপ্তধন ভেবে নিশ্চিত এগিয়ে আসবে, অথচ অন্ধকারে মিশে থাকা সাপটাকে দেখবে না। না দেখাটাই হয়তো তার জীবনের চরম ভুল হবে। আগুনে লেলিহান শিখা যেমন পুড়িয়ে দেয় ভেতর পর্যন্ত, গুপ্তধনের আড়ালে থাকা সাপটাও নিজের বিষ দাঁত বসিয়ে দিবে। সারা শরীর বিষে নীল হবে, ছটফট করবে। বাঁচার আশায় এদিক ওদিক ছোটাছুটি করবে, অথচ কিছুক্ষণের অতিথি হয়ে ছটফটানিটুকু অন্ধকারেই মিশিয়ে দিবে। বন্ধ চোখের পাতা উন্মুক্ত হয়। আদিল রিভলভারটা কপালে চেপে ধরে। মুখে ফুটে ওঠে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। কিছুক্ষণ রিভলভারটা কপালে চেপে ধরে রাখে, যেন এই রিভলভার, ছুরি, চাপাটি তার কপালেরই এক অংশ। তারপর হুট করে উঠে দাঁড়িয়ে রিভলভারটা প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেলে। শক্ত বুটের গাম্ভীর্যতা দেখিয়ে গেট পেরিয়ে বাইরে চলে যায়। অন্ধকারে লুকিয়ে থাকা সাপটার বুঝি হিংস্রতা বেড়ে গেল। কার রক্ত ঝরবে আজ? কে বা এই ভয়ঙ্কর মানুষটার ক্রোধের অনলে পড়বে? ধুলোবালি উড়িয়ে ডজনখানেক গাড়িকে ওভারটেক করে আদিল এসে থামে সেই সরু রাস্তাটায়। ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, আলো জ্বলছে।
এখনো জেগে আছে নাকি? গাড়ি থেকে নামে, দুপা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসে। বাধা পড়ছে কেন? কেউ তো বাধা দেওয়ার নেই। তাহলে তার কি মন আছে যে মন সায় দিবে না? তাহলে কেন সে এগোতে পারছে না? শুধুমাত্র কৌতূহল। মেয়ে দুটোর মাঝে কি এমন আছে? কি এমন উদ্দেশ্য দুটো মেয়ের? কেনই বা তাকে শত্রু ভাবছে? আজ পর্যন্ত কারোর কাছে শত্রুতার কারণ জানার প্রয়োজন মনে করেনি তো। তাহলে এবার কেন কারণ জানতে ইচ্ছে করছে? শুধুমাত্র এরা মেয়ে বলে? মেয়ে হয়ে এত বড় দুঃসাহস দেখিয়েছে বলে? এতগুলো প্রশ্ন, ঠিকঠাক কোনো জবাব নেই। শুধু একটা জবাবই ক্লিয়ার, মেয়ে দুটো তার শত্রু, যাদের সময় মতো জীবন থেকে আউট না করলে তাকে পস্তাতে হবে। আর আদিল মাহমুদ কখনো পস্তাতে পারে না। কাছ থেকে কথা বলার শব্দ। আদিল ভাবনা থেকে বের হয়। সামনে তাকাতেই আফরা মীরাকে রাস্তার দিকে আসতে দেখতে পায়। একটুও বিচলিত ভাব দেখায় না মুখশ্রীতে, বরং ক্রূর হেসে পকেট থেকে রিভলভারটা বের করে শক্ত হাতে ঠিক সামনে বরাবর তাক করে। জোরে নিঃশ্বাস নেয় সে। ট্রিগারে চাপ দিতে গিয়েও দেয় না, থামিয়ে নেয় হাত। নিজের ওপরে ক্ষোভের সৃষ্টি হয়। বাম হাত দিয়ে চুল খামচে ধরে চিৎকার করে ওঠে। আফরা মীরা দুজনেই চমকে যায়। ব্যস্ত পায়ে এগিয়ে এসে আদিলকে দেখে অবাক হয় দুজনেই। আবার ফিরে আসার কারণ বুঝতে পারে না। আফরা এগিয়ে এসে কিছু বলবে তার আগে আদিল পুনরায় চেষ্টা চালিয়ে আফরার বুকের বাম পাশ বরাবর রিভলভার তাক করে। আতকে ওঠে মীরা। তবে আফরার মুখভঙ্গিমা আগের মতোই। আদিল হাসে। মেয়েটার দম প্রচুর, তবে তার হাতে সময় কম। এবার আর ট্রিগারে চাপ দিতে গড়িমসি করে না আদিল। বিকট শব্দ, মেয়েলি চিৎকার, পরিবেশ কেমন ভারী হয়ে আসে। অন্ধকারে ওত পেতে থাকা নিশাচরও যেন ভয় পেয়ে যায়। কারো প্রাণ বুঝি সত্যি গেল। গেটের আড়ালে লুকিয়ে আছে আরাফ। এতক্ষণে শহর ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, তবে রাগ, প্রতিশোধ, স্পৃহা তাকে শহর ছাড়তে দেয়নি। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো একটা ঘরে আলো জ্বলছে, ঘুমায়নি মনে হয়। গেটের বাইরে 3জন কনস্টেবল দণ্ডায়মান। নিশ্চিত তার পালানোর খবর পুরো শহর ছড়িয়ে গেছে। না হলে এত কড়া গার্ড টহল থাকবে কেন? অপেক্ষা করছে সে বাবার জন্য। লুকিয়ে ফোন দিয়েছিল, বলেছে তো আসবে। তবে আসছে না কেন? ধৈর্য রাখা দায় হয়ে পড়েছে। হাত যেন নিষ্পিস করছে ভেতরে ঢুকে মেয়েটার গলা চেপে ধরতে। মন চাইছে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আরাফ আড়াল থেকে বের হয়। ডান হাতে শোভা পাচ্ছে লোহার রড। মেরে ফেলার পরিকল্পনা করেই এসছে যেন। রড হাতে ঝুলিয়ে কয়েক পা এগোতেই গাড়ির শব্দ ভেসে আসে। থেমে যায় সে। ধরা পড়ার ভয়ে এক ছুটে আড়ালে চলে যায়। খবর পেয়ে গেল কি তাকে খুঁজতে পুলিশ চলে এসছে নাকি? শকুনের চোখ বের করে দেখার প্রয়াস চালায়। গাড়িটা ঠিক বাড়ি থেকে কিছু দূরত্ব বরাবর থামে। কেউ নেমে আসে না। সময় অতিবাহিত হয়ে যায় নিজ নিয়মে। আরাফের অপেক্ষা আর শেষ হয় না। মশাও কেমন বিদ্রোহ ঘোষণা করেছে, লুকিয়ে থাকা মুশকিল। লোহার রডটা সেখানে রেখে পিছিয়ে আসে আরাফ। কয়েক পা পেছোতেই দাঁড়িয়ে পড়ে সে। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়ে কাটা দিচ্ছে কেমন। ভয়ে গলা শুকিয়ে আসে আরাফের। পেছনে ঘুরে দেখার সাহস হয়ে ওঠে না। চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরে। নিজের ভুল সে খুব করে বুঝতে পারছে। পরে কি প্রতিশোধ নেওয়া যেত না? কেন সে রাগটাকে দমিয়ে রাখতে পারল না? নিজেকে প্রশ্ন করতে করতেই আরাফ টের পায় তার পেছনে কেউ নেই। চট করে ঘুরে দাঁড়ায়। আশেপাশে কারো অস্তিত্বের দেখা মিলে না। স্বস্তি নিঃশ্বাস ফেলে বুকে হাত রাখে সে। সবটাই তার মনের ভুল। ভয় মনের মধ্যে একদম জেঁকে বসেছে, তাই হয়তো ভুলভাল দেখছে। মনকে নিজের মতো বুঝ দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় আরাফ। সিদ্ধান্ত কিছুদিনের জন্য শহর ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকবে। পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হলে আবার ফিরে আসবে সে। নিজের প্রতিশোধ নিতে ঠিক ফিরে আসবে। বাড়িটার দিকে আবার ঘুরে তাকায় আরাফ। চোখ যেন জ্বলে ওঠে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে ওঠে, খুব শান্তিতে আছিস না আমাকে ফাঁসিয়ে? কতদিন? 1 মাস, 2 মাস, 6 মাস, 2-1 বছর? তারপর আমি ফিরব। তোদের মা মেয়ের জীবন অতিষ্ঠ করতে আমি আবার ফিরব। তোকে কলঙ্কিত করে সমাজের চোখের নিচে নামিয়ে এমন কেচ্ছা রটাবো তুই নিজে থেকেই আত্মহত্যা করতে চাইবি বারবার। কিন্তু আমি তোকে এত সহজে ছেড়ে দিব না। মনের ক্ষোভ না মেটা অবধি তুই আমার বন্দি হয়ে থাকবি। তখন বুঝবি কি বলতে পারে না। কথা আপনা আপনি থেমে যায়। ডান হাত চলে যায় মাথার পেছন সাইডে। চোখ বড় বড় করে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আরাফ, যার হাতে তারই নিয়ে আসা লোহার রড। তার রক্তে যেন তাজা হয়ে উঠল, প্রাণ ফিরে পেল।
মস্তিষ্কের নিউরনগুলো স্নায়ু কোষে ঠিকভাবে প্রভাব ফেলতে পারে না। নরম হয়ে যায় আরাফের শরীর। চিৎকার করতে নিলে পেছন থেকে কেউ মুখ চেপে ধরে। হাঁসফাঁস করে আরাফ। নিভু নিভু চোখ নিয়ে নিজেকে ছোটানোর চেষ্টা করে, শেষমেশ পেরে ওঠে না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রাস্তায়। মুখ চেপে ধরা হাতের অধিকারী মেয়েটি আকার সমান ক্ষোভ নিয়ে প্রচণ্ড বেগে লাথি বসে আরাফের পেটে। কি বিশ্রী তার মুখের ভাষা! কোনো সজ্ঞানে থাকা ব্যক্তি শুনলে হয়তো তার শিরা উপশিরায় রক্ত চলাচলের বেগ বেড়ে যাবে, যা হয়তো মস্তিষ্কে বারবার বাড়ি খাবে। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে গালি প্রদানকারী লোকের ওপর ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করবে না। বাঙালি রক্ত বলে কথা, গরম তো থাকবেই। লোকটি উন্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকে। কতদিনের আক্রোশ মেটাচ্ছে কে জানে। লোহার রড নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি রড নিয়ে দৌড়ে যায়, সরিয়ে নিয়ে আসে সাথের জনকে। আশেপাশে তাকায়, নির্জন রাস্তা, বেওয়ারিশ কুকুরও দেখা যাচ্ছে না। তবে বেশিক্ষণ থাকা সেফ হবে না। তাড়াহুড়ো করে আরাফকে মাটি থেকে তুলে বাইকের মাঝখানটায় বসিয়ে দেয়। হাওয়ার বেগে ছুটে যায় বাইক। দুজনের ঠোঁটের ভাঁজেই তৃপ্তির হাসি, চোখে মুখে আকাঙ্ক্ষা। তা হয়তো রক্তের স্বাদ নেওয়ার। হেলে দুলে গেট পর্যন্ত আসতেই আশরাফুদ্দিনের পা থেমে যায়। তিনজন লোক এদিক ওদিক পায়চারি করছে। বিরক্তিতে চর শব্দ করেন তিনি। এই ঝামেলাটা আবার কে নিয়ে এসছে? সরকারের আর কাজ নেই? বের হতে দিবে কিনা সন্দেহ হচ্ছে, তবুও এগিয়ে যান। তাকে দেখে কনস্টেবল তিনজন দাঁড়িয়ে যায়। একজন উপনিজ ভালোভাবে দেখে বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ঘাবড়ে যান আশরাফুদ্দিন। কি বলবে? সে তো ছোট ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। বলবে আমি তোমাদের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির সাথে দেখা করতে যাচ্ছি? যেতে দিবে তাকে? তাকে সহ না থানায় ধরে নিয়ে যায়। আমতা আমতা করে সে কিছু খুঁজে পায় না। চট করে কিছু একটা মাথায় আসতেই মুখের ভঙ্গিমায় ব্যথার ছাপ ফুটিয়ে তোলেন। কান্না ভেজা গলায় বলেন, ছেলের কবরটা একটু দেখতে যাচ্ছি। আমার ছেলেটা অন্ধকারে ভয় পেত, কষ্ট হচ্ছে তো ওর। আমি গিয়ে বসে থাকলে ও আর ভয় পাবে না। কি করুণ কণ্ঠস্বর, বাবার হাহাকার। বাঙালি আবেগপ্রবণ, এমন কথায় তাদের মন গলবে না তা কি করে হয়? কনস্টেবল তিনজনের মুখশ্রী কঠিন থেকে নরম হয়ে আসে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মতামতের আদান প্রদান করে। আশরাফুদ্দিন আর চোখে তা পরখ করেন। কিভাবে ফাঁদে ফেলল। একজন কনস্টেবল নরম কণ্ঠে বলে ওঠে, বৃদ্ধ বয়সে এমন দখল নেবেন না চাচা। ছেলে হারানোর কষ্ট হয়তো আমরা বুঝি, তবে আপনার মতো উপলব্ধি করতে পারবো না। মনকে বুঝান। তবে চাচা, আপনাকে একা যেতে দিতে পারবো না আমরা। হুকুম নেই, চলুন, আপনার সাথে আমি যাচ্ছি। চমকে ওঠেন আশরাফুদ্দিন। সাথে আমি যাচ্ছি মানে? এ গেলে সে দেখা করবে কি করে? উপায় খুঁজে পায় না। ওদিকে বেশ দেরি হয়ে গেছে। বাড়িটার দিকে এক পলক তাকিয়ে বললেন, যাচ্ছি মানে তুমি কোথায় যাবা? দুজনে এখানে হবে না। কুলাঙ্গারটা আমার ছেলেকে মেরে ফেলেছে, আবার পালিয়ে গেছে। গেলে ও আবার আসবে না তার গ্যারান্টি আছে? তোমরা দুজন ওর বদবুদ্ধির কাছে কিছুই না। ওদের ক্ষতি হলে কি জবাব দিবে? আমাকেও কিছুই করবে না, কারণ আমাকে খুব মান্য করে। আর বেশি দূর নয় তো, এই তো এখানেই। আমি তাড়াতাড়ি চলে আসবো। কনস্টেবল তিনজন বিপাকে পড়ে যান। কোন দিকে যাবে? বৃদ্ধের কথাগুলো ভুল না। মা মেয়ের কিছু হলে তাদের চাকরি যে যাবে নিশ্চিত। এর থেকে ভালো বুড়ো একাই যাক। এমনিও মনে হয় না ছেলের শোকে বেশি দিন বাঁচবেন। মাঝবয়সী কনস্টেবল নিজের মতো ভেবে অনুমতি দেয়। তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। আপনার কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকবে না। আশরাফুদ্দিন আর কথা বাড়ান না। মাথা নাড়িয়ে গেটের বাইরে চলে আসেন। প্রাণ ফিরে পেলেন যেন। স্বস্তির শ্বাস ফেলে হেসে ওঠেন। কিভাবে বোকা বানালো! কত বড় বড় লোককে কথা জালে ফাঁসিয়েছে সে। এই তিনজন তো সেসবের কাছে কিছুই না। এ আর এমন কি, নিজের কাজে নিজেই গর্বিত হন তিনি। হাঁটতে হাঁটতে কখন ছেলের কবরের পাশে চলে আসেন টেরই পান না। ছেলের কবর দেখে বুকটা ভারও হয়ে আসে তার। তাড়াতাড়ি চলে আসেন সেখান থেকে। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই। যে বেঁচে আছে তাকে ভালোভাবে বাঁচাতে হবে। বড় রাস্তা না ধরে সরু রাস্তা ধরে হাঁটতে থাকেন তিনি। বেশি দূরে যাওয়া হয়ে ওঠে না। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে যান। তাকে দেখে মোটা আকৃতি দেহটা থরথর করে কেঁপে ওঠে। অবিশ্বাস্য চোখে সামনের মানুষটাকে দেখে আশরাফুদ্দিন। এই মুহূর্তে এখানে এই মানুষটাকে একদম আশা করেননি সে। তবে সে কি হুমকি দিয়ে ভুল করে ফেলেছে? ছেলের শোকে মাথা এতটা নড়বড়ে হয়ে গিয়েছিল। আশরাফুদ্দিন মাথা নিচু করে এগিয়ে আসে। হাত জোর করে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে স্যার। ছেলের সুখে ঠিক ভুল বুঝতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দিন, আর এমন ভুল হবে না।
কথা বুঝি ফুরিয়ে গেল, কণ্ঠনালী একদম বন্ধ হয়ে গেল। শরীরের থেকে একটু বেশি বেড়ে ওঠা পেট থেকে টপ টপ রক্ত গড়িয়ে পড়ছে। পরপর দুটো বুলেট ঢুকে গিয়ে দু জায়গায় ফুটো হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বসে পড়েন আশরাফ উদ্দিন। দু হাত তার রক্তাক্ত স্থানে। আগন্তুক লোকটি এক পা ভাঁজ করে বসে, মুখ কিছুটা এগিয়ে নিয়ে আশরাফ উদ্দিনের কানে কানে কিছু বলে ওঠে হিসিয়ে। হেসে উঠে দাঁড়ায় আগন্তুক। কিছুক্ষণ আশরাফ উদ্দিনের নিভু নিভু চোখের দিকে তাকিয়ে ঠিক কাঁধ বরাবর লাথি বসায়।